আমরা এক্সামিনেশন করলাম, কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, এরপরে একটা রোগ ডায়াগনোসিস হলো। তাহলে কোমর ব্যথার চিকিৎসা এখন তাহলে কি করব আমরা? কোমর ব্যথার চিকিৎসা ডিপেন্ড করে রোগের উপরে। কোন ধরনের রোগ সেই অনুসারে আমরা কোমর ব্যথার চিকিৎসা করব। তো বইতে অর্থোপেডিক্সের টেক্সট বুকে কোমর ব্যথার চিকিৎসা ৭-৮ টা হেডলাইন আলোচনা করা হয়েছে। প্রথমে যে টপিকসটা নিয়ে আলোচনা করছে সেটা হলো রিঅ্যাসুরেন্স। মানে রোগীকে তার রোগ সম্পর্কে পূর্ণ ধারণা দিতে হবে যে আপনার এই সমস্যার জন্য এই কোমর ব্যথা হচ্ছে। এটা পরবর্তীতে ব্যথাটা এইভাবে বাড়তে পারে। আর এই কাজ করলে ব্যথা কমতে পারে। এবং মেক্সিমাম কোমর ব্যথায় দেখা যাচ্ছে স্টেন বা মাসল স্টেন বা কমনলি যেগুলো আসে সেগুলো হয়তো ১ থেকে ১.৫ মাসের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু পুরো ব্যাপারটা রোগীকে রিঅ্যাসুরেন্স করতে হবে। এটা কিন্তু প্রতিটা চিকিৎসার কোমর ব্যথা রিলেটেড ১ম এই কথা বলছে কি রিঅ্যাসুরেন্স। দ্বিতীয় যে টপিকস নিয়ে আলোচনা করছে সেটা হলো মেডিকেশন। এখানে বলা হয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করা হয়, মাসল রিল্যাক্সেন্ট ইনজেকশন ইউজ করা হয়। আবার কোমর ব্যথা থাকলে অনেক সময় পেশেন্ট ডিপ্রেশনে থাকে। যে আমার কোমর ব্যথা হচ্ছে, কাজ-কাম করতে পারতেছি না। এই বয়সে কোমর ব্যথা শুরু হয়ে গেল। পরবর্তী লাইফে আমার কি হবে? এই নানান দুশ্চিন্তা থাকে। রাত্রে ঘুমায় না, ব্যথার কারণে ঘুমায় না। এজন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করা হয়। এছাড়াও আ পেইন কিলার তো ইউজ করতেই হয়। তারপরে গাবাপেন্টিন নামে একটা ড্রাগ পাওয়া যায় যেটা রেডিকুলার পেইন থাকলে নার্ভের উপরে এই পেইন সেনসেশনটা যেটা কমায় দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা প্রিন্সিপাল হলো অ্যাক্টিভিটি মডিফিকেশন। মানে আপনার বসার পজিশন, আপনার দাঁড়ানোর পজিশন, আপনার কাজ করার পজিশন গুলা কিন্তু চেঞ্জ করতে হবে। এরপরে যে টপিকস নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে স্পাইনাল সাপোর্ট। অনেক সময় আ কোমর ব্যথার পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা ওই লাম্বার কর্সেট বা বেল্ট দিই। বেল্ট ব্যবহার করতে বলা হয়। এটা তো পেইন কিন্তু রিলিফ হয়। আবার আইস প্যাক দেওয়া হয়। আ রোগীর অনেকদিন ধরে এই সমস্যাটা থাকলে তাকে কিন্তু আমার সাইকোলজিক্যাল সাপোর্টও দেওয়া লাগে। এটাও কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট। আর সবার শেষে একটা কথা বলা হয়েছে যে, যদি ফ্যাসিট জয়েন্ট ডিজিজ বা লাম্বার ক্যানালিস টেন্সিল ইনফ্লামেশন এর জন্য কোমর ব্যথাটা হয়, সেক্ষেত্রে কিন্তু এপিডুরাল এই যে ২ টা ভার্টিব্রার মাঝখান দিয়ে একটা ইনজেকশন দেওয়া হয়। তো এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কিন্তু ভালো কাজ করে। তো এগুলাই মোটামুটি কোমর ব্যথার ওষুধের চিকিৎসা। এরপরে অনেকদিন ধরে এই চিকিৎসা নেওয়ার পরে ভালো হচ্ছে না। বারবার ব্যথা শুরু হচ্ছে। আমার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে। তাহলে কিছু ইন্ডিকেশন থাকে, সার্জারির দিকে যেতে হয়। তাহলে সার্জারির ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হয় যে কিছু রিলেটিভ ইন্ডিকেশন থাকে। যে করলেও হয়, না করলেও হয়। কিছু থাকে অ্যাবসোলিউট ইন্ডিকেশন যে করতেই হবে। এটা নিয়ে কিন্তু একটু মতভেদ আছে। স্যার অনুসারেও মতভেদ হয়। বা বিশেষজ্ঞ অনুসারেও এটা একটু মতপার্থক্য সৃষ্টি হয় যে কখন কোমর ব্যথাতে কোন স্টেজে গেলে সার্জারি করা লাগে। তো বইতে কিন্তু স্পেসিফিক ৪ টা কথা বলা হয়েছে। যে অ্যাবসোলিউট ইন্ডিকেশন। তো অ্যাবসোলিউট ইন্ডিকেশন কি? ১ নাম্বার ফেল কনজারভেটিভ ম্যানেজমেন্ট। অনেকদিন ধরে কনজারভেটিভ চিকিৎসা নিচ্ছে, তারপর এটা ভালো হচ্ছে না। দিন, দিন আরো খারাপের দিকে যাচ্ছে। তাহলে এটা সার্জারির দিকে যেতে হবে। ২ নাম্বার অ্যাবসোলিউট ইন্ডিকেশনটা কি? মার্কড প্রোগ্রেসিভ উইকনেস অফ মাসল। পায়ের মাসল গুলা দিন, দিন দুর্বল হয়ে যাচ্ছে। মানে এতই দুর্বল যে নরমাল সে কাজ কাম করতে পারে না। আ নরমাল এক্টিভিটিতে প্রচুর হ্যাম্পার হচ্ছে। তো এইটা হচ্ছে মার্কড প্রোগ্রেসিভ মাসল উইকনেস যদি থাকে তাহলে এটা অপারেশনের দিকে যেতে হবে। ৩ নাম্বার যে টপিকসটা আলোচনা করছে সেটা হলো কি প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিয়েট। যে পায়ের সেন্সেশন কমে যাচ্ছে বা আদার্স নিউরোলজিক্যাল ডেফিসিয়েটটাও খুব খারাপের দিকে যাচ্ছে। আম এইগুলা হচ্ছে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিটের সাইন। আর সবটা ইকুইনা সিনড্রোম। তার মানে তার কোমর ব্যথার সাথে প্রস্রাব পায়খানা ধরে রাখতে খুবই অসুবিধা হচ্ছে। আর হাঁটাচলা তো সে করতেই পারে না। এই ধরনের সিম্পটম যদি থাকে তাহলে আ অপারেশনের দিকে যেতে হয়। এটা হচ্ছে অ্যাবসোলিউট ইন্ডিকেশন। আর ২-৩ টা রিলেটিভ ইন্ডিকেশন এর কথা বলতে বলছে। রিলেটিভ ইন্ডিকেশনটা কি? রিকারেন্ট এপিসোড অফ ইনক্যাপাসিটেন্স সাইটিকা, পেইন আনরিলিভড বাই কমপ্লিট রেস্ট ফ্রম অ্যাক্টিভিটি। যাও একেবারে পূর্ণ বিশ্রাম, কমপ্লিট বেড রেস্ট এরপরেও কোমর ব্যথা ভালো হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অপারেশনের দিকে যাওয়া যেতে পারে। আর অপারেশনের ক্ষেত্রে ক্যাম্পেলে ২ টা লাইন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। যে এখানে বলা হয়েছে, "দ্য সার্জন অ্যান্ড পেশেন্ট মাস্ট রিয়ালাইজ দ্যাট দিস সার্জারি ইজ নট এ কিউর বাট মে প্রোভাইড সিম্পটোমেটিক রিলিফ।" মানে ডিপ সার্জারি যে একমাত্র চিকিৎসা, এটা করলে যে কোমর ব্যথা ভালো হয়ে যাবে, এটা কিন্তু কেউ সিউরিটি দিবে না। তাহলে এটা কি? এটা সাময়িক একটা ব্যথা কমায় দেয়। এটা যে পরবর্তীতে আবার আরেকটা ডিস্ক প্রলাপস হবে না, এটা সিউরিটি কিন্তু কোন সার্জন আপনাকে দিবে না। তো এটার কথা মাথায় রেখে আপনাকে অপারেশনের দিকে যেতে হবে। এখন এখন আমরা আলোচনা করব
যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সে প্রথমে ভিডিও শুরুতে আমরা বললাম যে প্রিভেনশন এবং রেড ফ্ল্যাগ সাইন, এই দুইটা আমরা সর্বশেষে আলোচনা করবো। তো এখন আমরা একটু দেখি যে রেড ফ্ল্যাগ সাইন গুলা কি, মানে কোমর ব্যথার সাথে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে দ্রুত, মানে 8টা সমস্যা আছে, এই সমস্যা থাকলে দ্রুত পেশেন্টকে ডাক্তারের কাছে নিতে হবে এবং ডায়াগনোসিস দ্রুত করতে হবে এবং ওই অনুসারে চিকিৎসা করতে হবে। লেট করলে তার অন্য সমস্যা কিন্তু বেড়ে যায়। তাহলে 1 নম্বরে আলোচনা করছে কি, 1 নম্বরে আলোচনা করছে এজ অফ অনসেট লেস দ্যান 20 ইয়ার্স অর মোর দ্যান 55 ইয়ার্স। মানে কোমর ব্যথা যদি ইয়াং পেশেন্টদের হয়, 20 বছরের কম পেশেন্টদের ক্ষেত্রে প্রচুর কোমর ব্যথা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে। আবার 55 বছরের পরে যদি কোমর ব্যথা শুরু হয় সিভিয়ার কন্ডিশনে, সেক্ষেত্রে অ্যালার্ট হয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট আলোচনা করছে রিকারেন্ট হিস্ট্রি অফ ভায়োলেন্ট ট্রমা, যে কোমর ব্যথার বেশ কয়েকদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা যদি হিস্ট্রি থাকে তাহলে কোমর ব্যথা নিয়ে কিন্তু আমাদের কনসিয়াস থাকতে হবে। 3 নম্বরে আলোচনা করছে কি কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ নন মেকানিক্যাল পেইন, নো রিলিফ উইথ বেড রেস্ট। বেড রেস্ট নেওয়ার পরেও বা ওষুধপত্র খাওয়ার পরেও কোমর ব্যথা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আর ওয়েট করা যাবে না। 4 নম্বরে আলোচনা করছে কি থোরাসিক পেইন, কোমর ব্যথার সাথে বুকে ব্যথা, পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ ম্যালিগন্যান্ট টিউমার, কোমর ব্যথার সাথে তার আগে একটা হিস্ট্রি ছিল যে একটা ক্যান্সারের হিস্ট্রি থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ওয়েট করার কোনো স্কোপ নাই। প্রলং ইউজ অফ কর্টিকোস্টেরয়েড, তারা ওই স্টেরয়েড, একটা পেশেন্ট অনেকদিন ধরে স্টেরয়েড খায়, এটা বুঝবেন কিভাবে, ওই যে পেশেন্ট আমাদের কাছে হিস্ট্রি দেয় যে ওই শশার দানার বীজের মতো সাদা একটা ওষুধ খায়, খাইলে আরাম লাগে, এই ধরনের যদি হিস্ট্রি দেয় পেশেন্ট, আর তার যদি কোনো ব্যথা থাকে তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে। আর পরে কি আলোচনা করছে ড্রাগ অ্যাবিউজ বা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, যেমন কেউ যদি এইডস আক্রান্ত হয়, তার কোমর ব্যথা হলে আমাদের দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। আনএক্সপ্লেইনড ওয়েট লস, কোমর ব্যথার সাথে লাস্ট 2-3 মাসে দেখা যাচ্ছে প্রচুর ওজন কমে গেছে, সেক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে চলে আসবে। এরপরে বলছে ওয়াইড স্প্রেড নিউরোলজিক্যাল সিমটম, মানে কোমর ব্যথার সাথে তার চোখ ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, চোখে ঠিকভাবে দেখতে পারে না বা ব্যালেন্সের সমস্যা হচ্ছে, বা ওই যে আগে বললাম যে করোনায় কোনো সিমটমের দিকে যাচ্ছে, কোমর ব্যথার সাথে প্রস্রাব পায়খানা ধরে একটা অসুবিধা হচ্ছে, এগুলো থাকলে দ্রুত ডাক্তারের কাছে দিতে হবে। আর সর্বশেষ বলছে ডিফর্মিটি অ্যান্ড ফিভার, প্রচুর জ্বর কোমর ব্যথার সাথে, স্টেরয়েড সাইন। আর ডিফর্মিটি, তার জন্মগতভাবে কোমরটা একটু বাঁকা বা কোমরে কোনো ডিফর্মিটি আছে, এই ধরনের পেশেন্ট, এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। তো এখন আমরা দেখবো সর্বশেষ টপিকসে যে প্রিভেনশন কিভাবে করা যায়। কোমর ব্যথার প্রিভেনশন শুরুতে আমরা বলছিলাম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশনের প্রথম যে টপিকটা আলোচনা করছে অ্যাডপ্টিং প্রপার পোশ্চার অ্যান্ড ব্যাক এডুকেশন, প্রপার পোশ্চার এখানে আমাদের অ্যাডপ্ট করতে হবে। প্রপার পোশ্চারটা কি, এই যে আমি এখন ছবিতে দেখাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে এখানে 6টা পোশ্চারের কথা বলছে। এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে লিফটিং অবজেক্ট, বেন্ড ইওর নি অ্যান্ড নট ইওর ওয়েস্ট, মানে কোনো জিনিস তোলার ক্ষেত্রে আমরা কোমর ভাঁজ করবো না, আমরা হাঁটু ভাঁজ করে জিনিসটা তুলবো। এরপরে টপিক কি বলছে হোল্ড দ্য অবজেক্ট আর লিফটিং ক্লোজ টু ইওর বডি, জিনিসটা আমাদের যত শরীরের কাছে নিয়ে আসা যাবে তত আমাদের শরীরের জন্য ভালো, কাছে নিয়ে এসে আমরা জিনিসটা তুলবো এবং ওই বুকের থেকে উপরে জিনিসটা তোলা যাবে না, এই কথা এখানে বলছে। নাম্বার ছবিতে দেখা যাচ্ছে স্ট্যান্ডিং, সঠিকভাবে যে আমরা একটা ক্লাস নিচ্ছি 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, সেক্ষেত্রে বসার পজিশন কি হবে, এখানে এখানে ডিটেলস আলোচনা করছে যে নি স্লাইটলি বেন্ড হোয়াইল স্ট্যান্ডিং আপরাইট, একটু হাঁটু সামান্য বাঁকা করে রাখতে হবে। আর লং টাইম হাঁটার ক্ষেত্রে বা দাঁড়ায় থাকার ক্ষেত্রে একটু পোস্টার বা পজিশনটা চেঞ্জ করতে হবে, কথাগুলো এখানে বলছে। এরপরে টার্নিং অ্যান্ড রিচিং আউট, কোন জিনিস আমরা যদি টেবিলের চেয়ারে বসে আছি, টেবিল চেয়ার আমাদের সামনে আছে, এখন আমরা ঘুরলাম বা ফোনটা আমি এক সাইডে রাখলাম, তো এই জিনিসগুলো সবসময় হাতের কাছে রাখতে হবে। যেমন ফোনটা এমন ভাবে রাখা যাবে না যে সবসময় আমার কোমর কুঁচো হয়ে গিয়ে ফোন ওঠানো লাগে বা বেন্ড হওয়া লাগে, এই কথাই বলছে। দেখেন যে কিপ দ্য ফোন অ্যান্ড সাচ লাইক অবজেক্ট উইথ ইট ইজি রিচ, যেখানে সহজেই ধরা যায় এরকম জায়গাতে রাখতে হবে। এই যে শেষের ছবিতে আলোচনা করছে ওয়াকিং, হাঁটা, ওয়াকিং ওয়েল উইথ হেড হাই, চিন টাক এন্ড টো পয়েন্ট স্ট্রেট ইন ফ্রন্ট, মানে মাথা সোজা রেখে পায়ের আঙ্গুল গুলা একেবারে সোজা হবে হাঁটার সময় এবং কমফোর্ট ফুটওয়্যার, আরামদায়ক জুতা পরে আমাদের হাঁটতে হবে। সিটিং এর পজিশন এখানে দেখাইছে, সিটিং এর খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের অনেকের এই ডেস্কে বসে থাকে, ল্যাপটপে অনেক কাজ করা লাগে,
সেক্ষেত্রে একটা কথা বলছে যে ব্যাক ইজ ফার্মলি টাচ টু দা ব্যাক অফ দ্য চেয়ার, মানে আমার কোমরটা চেয়ারের পিছনে হালকা লেগে থাকবে। কিপ দ্য নি স্লাইটলি হায়ার দেন দ্য হিপস, এবং হাঁটুটা একটু উপরের দিকে উঠে রাখতে হবে। শেষের দিকে বলছে যে হোয়েন ড্রাইভিং মুভ দ্য ফ্রন্ট সিট ক্লোজ, ওই সিটটা একটু সামনে আগায় নিতে হবে। আর স্টিয়ারিং হুইল অ্যান্ড বোথ হ্যান্ড শুড কিপ ইন দ্য হুইল, এবং ওই দুই হাতটাই হুইলে রাখতে হবে। এখানে শেষের ছবিতে দেখা যাচ্ছে যে এখন ঘুমাইতেছে। স্লিপিং এখানে বলছে যে ইফ স্লিপিং অন ওয়ান সাইড কিপ নি অ্যান্ড লোয়ার বডি বেন্ড এ লিটল, যে আপনি যদি পাশ পাশ ফিরে ঘুমান তাহলে হাঁটুটা একটু ভাঁজ করে রাখতে হবে। আর যদি আপনি নর্মাল যেভাবে আমরা শুয়ে থাকি উপর হয়ে শুয়ে থাকার কথাটা এখানে একটু নিষেধ করছে। আর যদি আপনি চিত হয়ে শুয়ে থাকেন তাহলে কোমরের নিচে একটা সাপোর্টের কথা এখানে বলছে। তো এগুলা মোটামুটি ছিল হচ্ছে আমাদের পোস্টারাল হ্যাবিট, কিভাবে আমরা হাঁটাচলা করব, কিভাবে বসবো। এটা প্রিভেনশনের কিন্তু 2 নম্বরে আলোচনা করছে। 3 নম্বরে আলোচনা করছে হচ্ছে ব্যাক এক্সারসাইজ। তো আমরা ভিডিওর লিঙ্কে কিছু ব্যাক মাসল এর স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো, এগুলা আপনারা ট্রাই করবেন যেগুলো আপনাদের সম্ভব হয়। তো স্ট্রেচিং এক্সারসাইজে কিন্তু ব্যাক পেন কমায়, এটা কিন্তু কাজ হয়। এটা কিভাবে কাজ হয়? এক্সারসাইজ করলে বা লোড নিলে দেখা যাচ্ছে আপনার ওই ডিস্কের পাম্প হয়, পাম্প হলে ডিস্কের লিকুইড পোর্শন পানির পরিমাণ বাড়ে, তো শক অ্যাবজর্বের ক্ষমতাও বাড়ে। তো এইভাবে এক্সারসাইজ করলে কিন্তু কাজ হয়। আবার এক্সারসাইজ করলে কি হয়, 2 নম্বর একটা কথা বলছি যে রিলিভ মাসল স্পাজম এবং ইনক্রিজ মোশন। পেনের অন্যতম একটা কারণ তো মাসল গুলো টাইট হয়ে যায়, ব্যাক মাসল। এক্সারসাইজ করলে এগুলো রিলিজ হয় স্পাজম গুলো, এই জন্য কিন্তু ব্যাক পেন অনেকটা কমে যায়। আবার বলছে যে এক্সারসাইজ করলে রিপিটেড মোশন হেল্পস দ্য পেশেন্ট টু ওভারকাম ফিয়ার অফ মুভমেন্ট। এই যে পেশেন্টদের কোমর ব্যথার জন্য যে মনে হয় যে আমি আর নড়াচড়া করতে পারতেছি না, আমার মনে হয় লাইফ স্টাইল একটু চেঞ্জ হয়ে গেল, আবার কি হবে। তো এক্সারসাইজ করলে কি হয়, সে তো ভাবে যে আমি তো মুভ করতে পারি, আমার তো নড়াচড়াতে কোনো অসুবিধা হচ্ছে না, তো এটা সাহস বাড়ে আর কি। আমার স্ট্রেচিং এক্সারসাইজ গুলা করলে যদি সোয়েলিং থাকে বা নার্ভ রুটের মধ্যে যদি প্রদাহ থাকে এগুলো কিন্তু কমে যায়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো যে বইতে 8টা 9টা রিস্ক ফ্যাক্টর বলছে যে কোমর ব্যথাতে এই জিনিসগুলো থাকলে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সহজে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো যদি অ্যাভয়েড করি তাহলে আমরা কোমর ব্যথা থেকে দূরে থাকতে পারবো। তো রিস্ক ফ্যাক্টর 8টা কি কি? 1 নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে সকল কাজে হেভি ওয়েট ওঠানো লাগে, মানে যারা ওজনের কাজ করে। 2 নম্বর মেশিন টুল নিয়ে যারা কাজ করে বা যারা মোটর গাড়ি চালায়। 3 নম্বর বলছে যে যারা স্মোকিং করে, সিগারেট খাইলে কি হয়, অক্সিজেন সাপ্লাইটা ডিস্কে যে অক্সিজেন সাপ্লাই থাকে এটা কমায় দেয়, সেক্ষেত্রে কিন্তু ডিস্কের ডিজেনারেশন সহ আর ডিস্কের বিভিন্ন ডিজিজ হয়। তো স্মোকিং হচ্ছে 3 নম্বরে আলোচনা করছে। 4 নম্বরে আলোচনা করছে অ্যাংজাইটি ডিপ্রেশন, যারা স্ট্রেসফুল থাকে সবসময়, স্ট্রেসফুল প্রফেশনাল যারা থাকে যেমন ডাক্তার, পুলিশ, এদের ক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথার পরিমাণ বাড়ে। আর যে সকল মহিলার মাল্টিপল প্রেগনেন্সি থাকে, যাদের 4টা 5টা বাচ্চা থাকে, এদের কিন্তু একটা রিস্ক থাকে কোমর ব্যথার। এরপরে বলছে মোটা বা ভুঁড়ি বাড়া লোকজন, ওবেসিটি। একটু আগে আমরা আলোচনা করলাম যে ওবেসিটি থাকলে কি হয়, অ্যাবডোমেনের অতিরিক্ত ওয়েটটা নেওয়ার জন্য ব্যাকে স্ট্রেন হয়, মাসলে আঘাত পায়, এই জন্য এভাবে ব্যথা শুরু হয়। আর লাস্ট একটা কথা আলোচনা করছে যাদের পোস্টার বা দেহ ভঙ্গিমা ঠিক নাই, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে ভার্টিব্রা কি, ডিস্ক কই থাকে, বা পিএলআইডি এর শুরুর জিনিসটা আমরা কিছু জানছি যে পিএলআইডি জিনিসটা কিভাবে শুরু হয়। তারপরে আমরা আরো শিখলাম কোমর ব্যথার কারণ কি। যেমন কোমর ব্যথার প্রধান কারণ কিন্তু এখানে বলছে ব্যাড পশ্চার বা আপনার চলাফেরা লাইফ স্টাইলের ব্যাড পশ্চার সমূহই। তারপরে আমরা শিখলাম কি কি পরীক্ষা দেওয়া হয়, যেমন এক্স রে, এমআরআই আর কিছু ব্লাডের পরীক্ষা। এর চিকিৎসা কখন নেবেন, সার্জারি কি করবেন, এবং অ্যাবসলিউট ইন্ডিকেশন কোন 4টার ক্ষেত্রে যে অপারেশন করাই লাগবে, কোনটা কোন সিচুয়েশনের ক্ষেত্রে অপারেশন না করলেও হয়। এরপরে আমরা শিখলাম রেড ফ্ল্যাগ সাইন কি, খুবই গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ সাইন যে 8টা আছে, যে কোমর ব্যথার সাথে যদি এই সিমটম গুলো থাকে তাহলে কিন্তু আপনার মা চাচি বা আপনার কোনো ফ্রেন্ড বলেন, যারা এই জিনিসগুলো দেখবেন যে এই 8টা জিনিস আছে কোমর ব্যথার সাথে, জিজ্ঞেস করবেন, তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে দিতে হবে। এরপরে আমরা জানলাম হচ্ছে ডিজিজের রিস্ক ফ্যাক্টর গুলা কি, যে 8টা 9টা রিস্ক ফ্যাক্টর আছে, স্মোকিং আছে, এখানে ওবেসিটি আছে, ব্যাড পোস্টার আছে, কিছু অকুপেশন আছে। তো এই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা এখান থেকে জানলাম। এরপরে আমরা জানলাম হচ্ছে কিভাবে প্রিভেনশন করা যায়। তো
তো আজকে এতটুকুই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর আপনাদের যদি পছন্দের কোনো টপিকস থাকে আমাদের জানাইতে পারেন। আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।